আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ফাঁসির নির্দেশে মোটামুটি পুরো পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে উৎসব চলছে। সোশ্যাল মিডিয়ায় এটিকে ঈদ মোবারক হিসেবে দেখছে আমাদের নেটিজেনরা। পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটিতে বেশ উৎসব তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যেও মানুষের মধ্যে হাসিনা বিরোধী যে মনোভাব সেটাও আরো প্রকট আকার ধারণ করছে। অন্যদিকে ভারতের সরকার বাংলাদেশ সীমান্তে তার ভারী অস্ত্র মোতায়েন করছে। ড্রোন, যুদ্ধ বিমান, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ নানান রকম অস্ত্র, মূল্যবান আধুনিক অস্ত্র পৌঁছে গেছে। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে? একইভাবে পাকিস্তান এবং চীনও এগিয়ে আসছে যুদ্ধ মহড়ায়। ভারতকে কি থামাতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ায় বড় কোনো যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এদিকে বাংলাদেশে হাসিনার ফাঁসির পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আওয়ামী লীগ শিবিরে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো, গত 16 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রত্যেকটি পেশাজীবীদের মধ্যে আওয়ামী তান্ত্রিক একটি বড় রকম শক্তি তৈরি হয়েছিল। যারা আওয়ামী লীগ করতো না তারাও আওয়ামী লীগ সেজে গিয়েছিল সুবিধা নিতে। এদের মধ্যে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাব ছিল, শিক্ষক ছিল, আমলা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলো দেখেছি। ইতিমধ্যে যারা হাসিনার পক্ষে কাজ করেছেন বিভিন্ন দফতরে, বিভিন্ন শাখায়, বিভিন্ন প্রশাখায়, তাদেরকে চাকরিচ্যুত এবং শাস্তির মুখে আনার জন্য দাবি উঠেছে। এর মধ্যে জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে বিবৃতি দেয় 101 আওয়ামী ক্যাডার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির 4টি প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। একটি যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 কার্য দিবসের আলটিমেটাম দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যারা বিগত 16 বছর অ্যাক্টিভ হয়ে কাজ করেছে, এরপর আমরা দেখেছি অনেকে মুখ লুকিয়ে রেখেছেন। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে যখন বিচার হলো, রায় হলো, তখন এই বিশ্ববিদ্যালয়ের দল দাস শিক্ষকরা প্রায় 101 জন শিক্ষক, 1001 জন শিক্ষক, তারা এই বিবৃতি দেওয়ার কারণে ছাত্র সংসদগুলো তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে। সেই বিবৃতিতে ছাত্র সংসদগুলো বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের প্রতি সন্তোষ জানিয়ে তারা বলেন যে জুলাই বিপ্লবে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ। এটা বলছে ছাত্র সংসদগুলো। তারা বলছে ড্রোন, হেলিকপ্টার এবং লিথাল উইপন ব্যবহার করে, মানে এটা হলো ছাত্র সংসদের বক্তব্য। তারা বললেন ড্রোন, হেলিকপ্টার এবং লিথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। তার অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর বাধাহীন হামলায় 2024 সালের 5 আগস্ট চানখারপুল আশুলিয়া ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ফলে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়াটা ন্যায়সঙ্গত বলেও তারা মনে করছেন বা দাবি তুলেছেন। এবং তারা বলছেন যে শিক্ষকরা শেখ হাসিনার পক্ষে 1001 জন শিক্ষকের নামে প্রকাশিত বিবৃতিতে বাস্তবে 659 জনের নাম পাওয়া গেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। বিবৃতিতে কিছু শিক্ষকের নাম তাদের
অজান্তে যুক্ত করা হয়েছে। বলা হয় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধীর পক্ষে বিবৃতি প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার শামিল। এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননাকর। ছাত্র সংসদগুলো আরো বলছে যে কোনোভাবে এই শিক্ষকদেরকে তাদের পদ থেকে, কর্মজীবন থেকে অব্যাহতি দিতে হবে, শাস্তির মুখে আনতে হবে, কারণ তারা ফ্যাসিস্ট খুনির পক্ষ অবলম্বন করেছে। দর্শক, দ্বিতীয় যে খবরটি, ভারতের মধ্যে একটা বড় রকম অশান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সেটি হলো তাদের সবচেয়ে বড় খয়ের খা, তাদের সবচেয়ে বড় তাবেদার রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার ফাঁসি পর ভারত এখন একদম নড়ে চড়ে উঠেছে। তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তারা কাকে এই পদে বসাবে, এবং তারা বিএনপির সাথে গোপনে যোগাযোগ করলেও বিএনপির প্রতি তারা আস্থা রাখতে পারছে না। তারেক রহমানকে তারা বিশ্বাস করতে পারছে না। তার প্রধান কারণ হলো তারেক রহমান ভারত বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত। তাই বিএনপির মধ্যে একটা শক্তিশালী গ্রুপকে তারা বোঝাবার চেষ্টা করছে, তারেককে মাইনাস করে আগামীতে বিএনপি যেন নিজেকে গোছায়, অর্থাৎ আগামীতে বিএনপি ক্ষমতায় বসলে যেন তারেক রহমান মাইনাস থাকে। এরকমও কিছু প্রস্তাব আসছে, এমন কিছু তথ্য বিএনপি সূত্রগুলো আমাদের বলেছে। পাশাপাশি ভারত কোনোভাবে ইসলামী শক্তির উত্থান দেখতে চায় না। ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি, বাংলাদেশের এজেন্সির সাথে গোপনে কাজ করছে ভারতীয় এজেন্সি র। বলা হচ্ছে যে ইসলামী মাইন্ডের যেই সব দলগুলো জামাতের নেতৃত্বে একজোট হবে বা একটি ভোটের বাক্স তৈরি করবে, সেখানে যেন কোনো প্রার্থী বিজয় লাভ করতে না পারে, সেজন্য ভেতরে কাজ শুরু হয়েছে। আর সেই হিসেবে ঢাকা সহ সারা দেশে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে ডিসি এসপিদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে দেখবেন যারা একটু সৎ অফিসার এবং যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ দেশপ্রেমিক অফিসার, তাদেরকে কোণঠাসা করে বিভিন্ন জায়গায় ওএসডি করে রাখা হচ্ছে, আবার কোথাও এমন দূরবর্তী অঞ্চলে দিচ্ছে যাদের কোনো অ্যাক্টিভিটিস কাজে না লাগে। এবং যারা ফ্যাসিস্ট আমলের দোসর, সাম্প্রতিক সময় যারা হাইব্রিড বিএনপি সেজে গেছে, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে। তার প্রধান কারণটি হলো আগামীতে এই নির্বাচনে এই লোকগুলো প্রধান ভূমিকা রাখবে, এবং বাংলাদেশ কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয় না, এবং ফ্রি ফেয়ার ইলেকশন খুব অসম্ভব একটি বিষয় এই দেশে। তাই যে কোনোভাবে বিএনপিকে বোঝানো হচ্ছে যে জনপ্রশাসন আপনাদের দখলে থাকলে, ডিসি এসপি ওসিরা আপনাদের দখলে থাকলে আপনারা ভোট লাগবে না, বিনা ভোটে জিততে পারবেন। ঠিক এইভাবেই জনপ্রশাসনে কাজ করছেন। আর এই জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি, আওয়ামী আমলের ফ্যাসিস্ট রিজিমের একজন সুবিধাভোগী ব্যক্তি মিস্টার ফরিদি, তিনি এই কাজগুলো জোরে সোরে চালাচ্ছেন, এবং এনএসআই ডিজিএফআই তথ্য সংগ্রহ করে তিনি বিভিন্ন ব্যক্তিকে জামাতিকরণ বা জামাতি লোক হিসেবে চিহ্নিত করে যারা একটু দেশপ্রেমিক বা সৎ অফিসার, তাদেরকে কোণঠাসা করছেন, এমন তথ্য আসছে। তো সবকিছু মিলে একটি বিষয় স্পষ্ট হয়েছে, আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রতিবেশী দেশটি উঠে পড়ে লেগেছে, এবং তাদের এজেন্সি বাংলাদেশের ভেতরে কিছু ভারতীয় দালাল এজেন্সি, ভারতীয় দালাল রাজনীতিকদের সাথে পরিকল্পনা করে কাজ করছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো হাসিনার ফাঁসির আদেশের পরপরই শোনা গেছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম বলছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে 22টির অধিক আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত। একই সঙ্গে শত শত ড্রোন এবং সেখানে মিসাইল পর্যন্ত আনা হয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আনা হয়েছে নানান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। একইভাবে পাকিস্তান সীমান্তের কাছেও ভারী অস্ত্র মোতায়েন হয়েছে। দুই দেশের মধ্যে যে কোনো সময় একটা বড় যুদ্ধ লেগে যাবে, এমনটিও পাক ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। কিছুক্ষণ আগের একটি সংবাদ দেখলাম, ব্রেকিং সংবাদ দেখলাম ভারতের গণমাধ্যমে, সেখানে ওমর নবী নামে যে ছেলেটিকে বলা হয়েছে যে কাশ্মীরের একজন ডাক্তার, মুসলিম যুবক, তিনি মুম্বাইতে দিল্লিতে আক্রমণের মূল মাস্টার মাইন্ড বা যিনি আক্রমণটি করেছেন। এবার তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেভাবে আমাদের মনিরুলরা, বেনুজিরা এই ভিডিও বার্তা দিতেন বিভিন্ন লোককে মাথায় বন্দুক ঠেকিয়ে। তো সেই বার্তাটিতে বলা হচ্ছে ওমর নবীর পক্ষ থেকে যে ভারতের আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে, এবং সেখানে আরেকটি মুসলিম দেশ জড়িত, তুরস্ক। পাশাপাশি সেই জায়গাটি ব্যবহার হয়েছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, পশ্চিম বাংলা দিয়ে আক্রমণটি তৈরি হয়েছে, এমন যে তথ্যগুলো আসছে
এতে করে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারত আরেকটি বড় অভিযানের জন্য মিথ্যে নাটক স্ক্রিপ্ট তৈরি করছে। এবং কয়েকটি সূত্র বলছে ভারত এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা একটি ডকুমেন্টেশন টাইপের ভিডিও তৈরি করছে। সেই ভিডিওটি তারা মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের কাছে তুলে ধরবে। সেখানে তাদের মূল টার্গেটটা হলো এই আক্রমণ পাকিস্তান করেছে, পাকিস্তানকে সাহায্য করেছে বাংলাদেশ এবং তুরস্ক, এটি প্রমাণের জন্য কাজ শুরু হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পাওয়ার জন্য তারা নিজেরাই ফলস ফ্ল্যাগ করে তারা নিজেরাই একটি সাজানো অ্যাটাককে পাকিস্তান, বাংলাদেশ, তুরস্কের ঘাড়ে চাপিয়ে নতুন ফায়দা নেওয়ার কাজ শুরু করেছে। পাশাপাশি দুটি রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে চীন পাকিস্তানের সীমান্ত আরো বেশি সেনা মোতায়েন বা সেনা বৃদ্ধি করা হয়েছে। ভারতের কয়েকটি পয়েন্টে চীনের সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের চিকেন নেক শিলিগুড়ি পয়েন্টে, যে কথাটি বললাম কিছুক্ষণ আগে, যে 22টি যুদ্ধ বিমান ভারত মোতায়েন করেছে এই 22টি শিলিগুড়ি পয়েন্টে। এটা হলো চিকেন নেক, আপনারা সবাই জানেন এই অঞ্চলে, কারণ এখানে প্রায় 20 কিলোমিটারের মতো একটা ক্ষুদ্র ভূমি বা পথ আছে যেটাকে আমরা চিকেন নেক বলি। তো এখানে ভারতের জন্য বাংলাদেশ একটা থ্রেট হিসেবে তারা বিবেচনা করছে এবং বলছে যে যদি ভারত কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে চীন, পাকিস্তান বাংলাদেশের এই চিকেন নেকে হাত দিতে পারে। তারা বলছে বাংলাদেশ একটা গ্রেটার বাংলাদেশ তৈরির জন্য চিকেন নেকে হাত দিবে এবং এই অঞ্চলটাকে বাংলাদেশের মানচিত্রে যোগ করবে। সেই হিসেবে চীন, পাকিস্তান বাংলাদেশকে নেপথ্যে সহযোগিতা করছে। তো সেই আলোকেই ভারতের গণমাধ্যমগুলো এই প্রচার করছে, আর ভারতের রাষ্ট্রীয় এজেন্সিগুলো এই দেশগুলোকে জড়িয়ে তাদের দেশে আক্রমণটাকে সেইভাবে প্রচারের জন্য, সেইভাবে ডকুমেন্টেশন তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে। যখন পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলা হয় তখন ভারত চুপ করে থাকে, অথচ সবাই জানে যে এগুলো সেই দেশের পরামর্শে বা সেই দেশের ইন্টেলিজেন্স আফগানকে ব্যবহার করে বা সীমান্ত অঞ্চলগুলোকে ব্যবহার করে পাকিস্তানের মধ্যে এই নাশকতা চালায়। কিন্তু পাকিস্তান ইসলামাবাদের উচ্চ আদালতের সামনে যে বোম্বিংটা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, ক্যাডেট কলেজের যে আক্রমণ হয়েছে সেখানে বেশ কয়েকজন সেনা মারা গেছে, এবং খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানে যে প্রতিদিন আক্রমণ হয়, অজস্র মানুষ মারা যায়, পাকিস্তান কখনো প্রমাণ ছাড়া এজন্য ভারতকে দায়ী করে না। কিন্তু সাম্প্রতিক সময় যখনই নির্বাচন ঘনিয়ে আসে নরেন্দ্র মোদী, তখনই দেখি যে ভারতের মধ্যে আক্রমণ হয় এবং সেই আক্রমণের ফায়দা নিয়ে নরেন্দ্র মোদী নির্বাচনে বিজয় লাভ করেন এবং তিনি এটি সবসময় বরাবরই করে আসতেন। তো এবারও তাই ঘটেছে। এখন পাকিস্তান, চীন বাংলাদেশকে নিয়ে তাদের মূল পরিকল্পনা চিকেন নেকে হাত দেয়া, এটি বলছে ভারত। এবং শিলিগুড়ি পয়েন্টে যাতে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কোনো প্রকার সেনা মোতায়েন করে বাংলাদেশ কোনোভাবে কোনো অ্যাটাক করতে না পারে, সেই জন্য এখানে বাড়তি সেনা মোতায়েন এবং মহড়া দিয়েছে ভারত। একই সাথে ভারতের কয়েকটি সূত্র দাবি করছে শেখ হাসিনার ফাঁসি রায়ে অসন্তুষ্ট ভারত বাংলাদেশে অভিযান চালাবে কি চালাবে না, এমনও একটা ভেতরগত প্রস্তুতি তারা প্রকাশ করছে। হয়তো এটা ফেক, কিন্তু বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ভারত চাইছে যে কোনোভাবে চিকেন নেকের এই পয়েন্টে বাংলাদেশকে চাপে ফেলতে, তারাও নতুন কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে। সবকিছু শেষে এই জিনিসটি আমাদের এখন মাথায় রাখতে হবে, শেখ হাসিনাকে আবারও বা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফেরাতে দেশি বিদেশি যে ষড়যন্ত্রকারী আছে তারা হয়তো বাংলাদেশকে একটা বড় রকম অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে। এই মুহূর্তে বাংলাদেশকে চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, সামরিক জোট করা খুব জরুরি, যাতে বাংলাদেশে কোনো অভিযান করলে ভারত তার উত্তম জবাব পায়। কারণ মনে রাখতে হবে, ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। আমাদের উপর জুলুম করে তারা টিকে থাকে, আমাদেরকে লুট করে তারা টিকে থাকে। 16 বছর ফ্যাসিস্ট হাসিনা ভারতকে দিয়ে গেছে, বিনিময়ে কিছু নেয়নি। এবার বাংলাদেশের হিসেব চোকানোর সময় এসছে। এবার বাংলাদেশ ভারতের কাছ থেকে তাদের প্রাপ্য বুঝে নেওয়ার যা করণীয় সেটাই যেন করে। আসছে সরকার, সেই দিকে পা বাড়াবে, এটি আমাদের বিশ্বাস। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।